আর যেন কোনো মেয়েকে এইভাবে এয়ারপোর্ট থেকে স্বামীর লাশ নিয়ে বাড়িতে যেতে না হয়, এটাই আমার বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের কাছে আবেদন। 2 বছরের সন্তান আছে, ছেলে সন্তান। উনি ওর আব্বুর কথা জিজ্ঞেস করে, আম্মু আব্বু কোথায়, আব্বু কোথায়? আমি ওকে বলতে পারি না। ও বলতেছে যে আব্বুকে সৌদি আরবে কিডন্যাপাররা মাইরা ফেলেছে, আব্বু আর আসবে না, আব্বু আর আসবে না। আমি বলছি না আসবে, না আব্বুরে মাইরা ফেলেছে, আব্বু আর আসবে না। আমি এখন আজকে যখন আসি লাশের জন্য, ওকে বলছি তোমার আব্বু আসবে, তোমার আব্বুকে আনতে চাইতেছি। আমার বাচ্চা বলে আব্বু চকলেট আনবে, আব্বু চকলেট আনবে। এই কথা শোনা পর্যন্ত আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো, কিভাবে জীবন কাটাবো, এটাই আমার। কারণ আমার অনেক ঋণ। আমি সৌদি সরকারের কাছে এটাই বিচার চাই, যাতে আমার স্বামীর হত্যার বিচার করা হয়। এই যে আপনার ছোট সন্তানকে সান্ত্বনা দিয়ে আসছেন, তার বাবাকে নিয়ে যাবেন, সেই বাবাকে তো এইভাবে নেওয়ার কথা ছিল। ওরা তো আশা করতেছে যে, ওরা মৃত্যু কি তা বুঝে না। ওরা আশা করতেছে আমার আব্বু আসবে, আমার আব্বু আসবে, চকলেট আনবে, আমাদের জন্য কত খেলনা আনবে। কিন্তু ওরা যখন দেখতে পাবে ওদের আব্বুর লাশ, ওদের আব্বুর ঘুমাইতেছে, ঘুম ভাঙতেছে না, তখন ওদেরকে যে কি জবাব দিব। স্বামী যখন মারা গেছে আমি শুনলাম, তখন আমার আর নিজস্ব কোনো জ্ঞান ছিল না। আমি কি হারাই ফেলছি। যে আমার স্বামী খুবই ভালো ছিল, উনি আরবি লেভেলে শিক্ষিত ছিল, টাইটেল ফার্স্টের একজন আলেম ছিল। উনি কখনো অন্যায় করতে পারে না, অন্যায় সহ্য করতে পারতো না। মসজিদ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমার স্বামী এগুলা বুঝতে পারছে, দেখতে পারছে, তখন এইটাতে বাধা দেয় যে উনি এখানে থাকবে না। উনি যখন এগুলা বলছে, তখন মোর্শেদ ওনাকে অপহরণ করে হত্যা করছে। কারণ মোর্শেদ আমার স্বামীকে বাঁচালে সে বিভিন্ন ঝামেলায় জড়াবে। আমি চাই ও আমার স্বামীকে একটা ঝামেলার জন্য হত্যা করছে, আল্লাহ যাতে তারে হাজার ঝামেলার মধ্যে ওনাকে ভাজাই দেয়, হাজার ঝামেলার মধ্যে ওনাকে যেন জড়াই দেয়। আমি এটাই সরকারের কাছে আকুল আবেদন করছি, যাতে আমার স্বামীর হত্যার বিচার হয়। সিন কবির আমার হাজবেন্ড, উনি সৌদিতে গেছে গত ডিসেম্বরের 1 তারিখে। তখন যাওয়ার পরে আমাদের দেশের বাংলাদেশি এক ভাইয়ের ওখানে ওনার কাছ থেকে ভিসা নিয়ে 5 লক্ষ টাকা উনি ওখানেই চাকরি করতো। তারপরে যাওয়ার পরে ওনারা চাকরি দেওয়ার পরে ওনাকে কখনো বেতন দেওয়া হয় নাই। বেতন চাইলে ওরা গালাগালি করতো, অকথ্য ভাষায় কথা বলতো। তারপরে এইভাবে ও একটা রিটার্ন টিকিটের ইস্যু নিয়ে ওনাকে দেনার দায়ে ফাঁসাই দিচ্ছে। হ্যাঁ, 16,000 রিয়াল দেনার দায়ে ফাঁসাই দিছে। ফাঁসাই দেওয়ার পরে ওনাকে আর বেতন দেওয়া হয় নাই। তারপরে উনি যদি বেতন চাইতো, বলতো যে আপনি আমার লস করছেন 16,000 রিয়াল, আপনি এখন আমাকে 6,000 রিয়াল দিতে হবে, আর 10,000 রিয়াল আমি অন্যভাবে উদ্ধার করব। তারপরে উনি আর কোনো বেতন দেয় নাই। তারপর এখন ওনার 6,000 রিয়াল শেষ হয়েছে হ্যাঁ আগস্টে। তারপরে জুলাইতে শেষ হয়েছে, আগস্ট থেকে উনি পুরো বেতন দিবে। তারপর তারপর এখন বলতেছে 16,000 রিয়াল আমার লস হয়েছে, আপনি আমাকে 6,000 রিয়াল দিবেন, আর 10,000 আমি অন্যভাবে উদ্ধার করব, সেটা আমার ব্যাপার। তারপর আমার স্বামী বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন, ওনার 16,000 রিয়াল শেষ জুলাইতে, আগস্ট থেকে পুরো বেতন দিবে। তারপর আগস্টের 17 তারিখে ওনাকে অপহরণ করে উনি গুম করে ফেলছে। তারপর আমরা আর ওনার কোনো সন্ধান পাই নাই। আমি অনেক ওনাকে জিজ্ঞেস করছি আমার হাজবেন্ড কোথায়। ওনাকে অনেক কিছু আমি বলতাম, কাকুতিমিতি করতাম, আমার হাজবেন্ডকে ফিরিয়ে দেন, আপনি জানেন। তারপর উনি বলতে যে আচ্ছা আপনি ইয়ে করেন, আমরা ওকে বাইর করবো। আমি বলতাম যে আপনি আপনার কাজ করতো, আপনি যেহেতু আপনি ইচ্ছে করলে ওনাকে ইয়ে করতে পারেন। আপনার ভিতরে কোনো হতাশা দেখতেছি না। আপনার কর্মচারী হারিয়ে গেছে বা কিডন্যাপ হয়েছে, আপনি সাধারণভাবে চলতেছেন, কি মানে কোনো পেরেশানি নেই আপনার মধ্যে। বলছে দেখেন, কিডন্যাপাররা নিয়ে গেছে, কিছু টাকা দিলে ওরা ছেড়ে দিবে। তারপর আমি অনেক কিছু ওনাকে জিজ্ঞেস করতাম, ওনাকে কি খাওয়া দেয়, মারবে নি? উনি বলছে হ্যাঁ খাওয়া দেয়, মারবে না। আমি বলছি ওনাকে কোথায় নিয়ে গেছে বলতে পারবেন? উনি বলতেছে দূরে কোথাও নেয় নাই, আশেপাশে আছে। কিডন্যাপাররা দূরে গেলে তো পুলিশের হাতে ধরা খাবে বা সিসি ক্যামেরা। আমি কি আমার হাজবেন্ডকে যেখান থেকে নিছে ওখান থেকে কোনো সিসি ক্যামেরা নেই? উনি বলতেছেন না, এখানে কোনো সিসি ক্যামেরা নেই। ভাই আমি মূর্খ, আমি সিসি ক্যামেরা বুঝি না। উনি আমাকে বিভিন্ন ভাবে বুঝাইতো। তারপর আমি বলতেছি আচ্ছা আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, তখন ওনার সাথে কি ছিল? উনি আমাকে বলছে 2টা মোবাইল, একটা আমার একটা ওনার, আর 400 রিয়াল টাকা ছিল। তারপর এই কথা বলি উনি কাটে দিচ্ছেন নাম্বারটা। তারপর আমি আবার ওনাকে ফোন দিই। ফোন দেওয়ার পরের দিন কিন্তু উনি তখন হয়তো ওই পয়েন্টটা ওনার মনে নেই। তারপর আমি আবার বলছি ভাই ওনার কাছে কি ছিল? তারপর উনি আবার বলতেছে যে 2টা মোবাইল, একটা আমার অফিসিয়াল, একটা ওনার পার্সোনাল। তারপর আমি বলছি আপনি ঘটনাস্থলে কোথায় ছিলেন? ও বলছে আমি ছিলাম না, আমি যদি থাকতাম ওনাকে কি নিতে পারতো? তারপর আমি ওকে পয়েন্টটা ধরলাম যে আপনি তো ঘটনাস্থলে ছিলেন না,
তাহলে ওনার কাছে যে 400 রিয়াল টাকা ছিল, 2টা মোবাইল ছিল, এটা জানলেন কিভাবে? তখন উনি একটা মানে দীর্ঘশ্বাস ফেলে উনি লাইনটা কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে উনি বলতেছে আমি আপনাকে পরে ফোন দিই, কিন্তু উনি আমাকে আর ফোন দেয় নাই। আমি ওনাকে বারবার ফোন দিতাম, আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতাম, উনি কখনো আমাকে নিজ থেকে ফোন দিত না। তারপর আমি বারবার বলতাম যে যে আপনি আমার স্বামীর জন্য আইনগত আশ্রয় নেন, ইয়ে করেন, আপনি বসে আছেন। উনি আমাকে ইয়ে করতো। আপনি যে লোকের কথা বলতেছেন, যে বাংলাদেশের লোকের কথা বলতেছেন, তার নামটা একটু বলুন। যার মাধ্যমে জি, গেছেন, যার আমার সাথে কথা বলতেছেন, জি জি যার আচ্ছা সাথে কথা বলতেছেন, জি। আপনি ক্যামেরা দিকে আমার তাকান। হাজবেন্ড আমার বাংলাদেশি মোর্শেদ। হ্যাঁ, উনি আমাদের লক্ষ্মীপুরের হাসন্দি 4 নং ওয়ার্ডের। তখন জি জি মোর্শেদ। মসজিদে কি দোকানে কাজ করতেন? উনি ওনার একটা ট্রাভেলস ছিল সেখানে মাইশা এয়ারলাইন্স। এখন আপনার কাছে যেভাবে শুনলাম, জি। আপনার অভিযোগের কি হচ্ছে ওনার দিকে আছে? জি, আমি ওনাকে প্রথম থেকে টার্গেট করলাম যে আপনার কাছে গেছে, আপনি কেন আইনগত কোনো ইয়ে নেন না, ব্যবস্থা নেন না? উনি বলতেছে আমি সব জায়গায় গেছি, ওনারা ছেড়ে দেবে, কিছু টাকা দিলে ছেড়ে দেবে ওরা। তারপর আমি সবকিছু করতেছি। আমি বলতেছি আপনি তো বলতেছেন, আমাকে বুঝাইতেছেন কিছু, আমি বাস্তবে কিছু দেখতেছি না। তারপর উনি বলতেছে যে আমি দূতাবাসে যাব, যে একটা মামলা করব। তারপর ওনাকে কিডন্যাপ করার মানে 8-9 দিন পরে আমাদেরকে একটা দূতাবাস থেকে একটা কাগজ পাঠাইছে। দূতাবাসে গিয়ে উনি বলছে যে 10,000 রিয়াল, কিডন্যাপাররা 10,000 রিয়াল চাইছে, না দিলে ওনাকে হত্যা করবে। তারপর আমি আবার এটা পেয়ে ওনাকে ফোন দিই যে আপনি কি কোনো কিডন্যাপারের সন্ধান পাইছেন? উনি বলছে তাহলে এই কথা কিভাবে বললেন যে আপনার কাছ থেকে 10,000 রিয়াল চাইছে, না হয় হত্যা করবে। তখন উনি বলে এটা মিথ্যা বলছি ওখানে। তারপরে আমি 10,000 রিয়াল 2 জায়গায় পাইছি। এক জায়গায় উনি আমার হাজবেন্ডের কাছে পাইবো 16,000 রিয়াল, 6,000 নিছে, আর 10,000 পাইবো, সে এমনি এমনি নিবে। এখন 10,000 এখানে দূতাবাসে ইয়ে করি, উনি এগুলা বলছে। তারপর 3-4 দিন পরে অপহরণকারীরা একই ইয়ে করছে যে 10,000 টাকা না দিলে আমার হাজবেন্ডকে হত্যা করবে। এখন আমি 3 জায়গায় 10,000 রিয়াল, ওটা তো আরো বেশিও চাইতে পারতো, কমও চাইতে পারতো। এগুলো আবার আমার দেবরের নাম্বার মোর্শেদ ছাড়া কেউ জানে না। যখন কিডন্যাপ হয়েছে, আমার দেবর ফোন দিত মানে ওনার ভাইয়ের জন্য, তখন কিডন্যাপার আমার দেবরের কাছে ফোন করতো, আমার কাছে ফোন করতো না।